প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ। একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, অনিয়ম দুর্নীতির এক রহস্যময় ঘটনা বলবো আজ। রোগীর রোগ নির্ণয়ের প্রধান শর্ত শরীর নামক যন্ত্রের সমস্যা চিহ্নিত করা। এজন্য রক্ত ও প্যাথোলজি সহ নানা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। এতে ভুল হলে প্রকৃত রোগ চিহ্নিত করা সম্ভব নয়। রোগ সরানো তো দূরে থাক, উল্টো ভুল চিকিৎসার শিকার হবেন শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবাই। আবার রোগ নির্ণয়ের এই পরীক্ষার জন্য দরকার মেডিকেল রিএজেন্ট। তবে অবিশ্বাস্য হলেও সত্য, সরকারি বেসরকারি হাসপাতাল হাজার হাজার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সরবরাহ করছে কথিত স্বনামধন্য একটি কোম্পানি। সেগুলো দিয়েই দিনের পর দিন চলছে রোগ নির্ণয়ের কার্যক্রম। চলুন শুরুতেই দেখে আসি কিভাবে, কাদের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এসব রিএজেন্ট। সরকারি বেশিরভাগ হাসপাতালেরই চিত্র এমন। জানা অজানা রোগ থেকে মুক্তির আশায় চিকিৎসকের শরণাপন্ন রোগীরা। রক্ত ও প্যাথোলজি সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় রোগ ধরতে, কিন্তু রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সেই পরীক্ষা ঠিকমতো হচ্ছে কি? এটা আসলে কর্তৃপক্ষের দায়িত্ব ঠিকমতো করা। কত টাকা দেওয়া বাইরে করতে পারি না, তার জন্য এখানে একটু সাহায্যের জন্যই আসছি। অনেকগুলো পরীক্ষা আছে, সিবিএস, আরবিএস, তারপরে এইচবিএস আছে, ইসিজি আছে। পরীক্ষার সঠিক নির্ভুল তথ্য নির্ভর করে রিএজেন্টের ওপর। সরকারি বেসরকারি হাসপাতালে রিএজেন্ট ও মেশিন সরবরাহ করে প্রাইভেট কোম্পানিগুলো। তেমন একটি কোম্পানির দুটি প্রতিষ্ঠান, জেনেটিক ট্রেডিং ও অর্গানিক ইন্টারন্যাশনাল। খবর আসে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ফুরিয়ে যাওয়া রিএজেন্ট সরবরাহ করে কোম্পানিটি। সত্যতা যাচাইয়ে ছদ্মবেশে রাজধানীর আসাদগেট এলাকায় কোম্পানির কার্যালয়ে প্রবেশ করে যমুনা টেলিভিশন। দেখা যায় ছাপানো হয়েছে অসংখ্য নকল স্টিকার। আরেকদিকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটের স্টিকার তুলে বসানো হচ্ছে নতুন তারিখের স্টিকার। ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মেয়াদহীন আসল স্টিকার। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি সহ রক্তের নানা পরীক্ষায় ব্যবহৃত উপকরণও। এবার জড়িতদের বক্তব্য নিতে চাই। ক্যামেরা সহ জেনেটিক কার্যালয়ে যমুনা টেলিভিশন। ক্যামেরা দেখেই মেয়াদ উত্তীর্ণ পণ্য ও স্টিকার সরাতে ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। তবুও ধরা পড়ে বেশ কয়েকটি পণ্যের অবৈধ কার্যক্রম। ময়লা ছিল, ময়লা ফেলে দিচ্ছে। ওইগুলো ময়লা আপনার এখানে কিভাবে আসবে? ময়লাগুলো কিভাবে আসছে আপনার এখানে ময়লাটা? আমি এবার আনলাম। আমরা অর্ডার দেয়, আমরা কাজ করি, হয়তো আমরা বিভিন্ন হাসপাতালে মালামাল সাপ্লাই দিই। নর্মালি বিদেশি প্রোডাক্ট তো আপনার লেভেল এখান থেকে আসবে না, কোম্পানির প্রোডাক্ট আসবে, আপনি সাপ্লাই দিয়ে পাঠিয়ে দেবেন হাসপাতালে। না, সেইভাবেই আসে সাধারণত। তো এইটা কোত্থেকে আসলো? এটা মনে হয় সম্ভবত ওনারা প্রিন্ট দিয়েছেন, কিন্তু এইগুলো আমরা লাগাই না, কারণ আমাদের যতগুলো আইটেম আসে এই বারকোডগুলো সব মেশিন রিড করে। হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর, তারাই অপারেট করে এবং এইটার বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইড করে, সেটা আমরা জানি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে কিনা, যে এই যে এক্সট্রা একটা প্রিন্ট? না, এটার কোনো অ্যান্সার আমার কাছে নেই। যেটা এসবের ফাঁকে বেরিয়ে যান কোম্পানির মালিক AKM কামরুজ্জামান, যিনি বহু বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ রিএজেন্ট ব্যবসা। না, এটা এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। না, এটা সেকশন আলাদা, এই সেকশন আলাদা, এটা আমার না। জেনেটিকের সাবেক এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা জীবনের মূল সনদ আটকে ও বাড়তি কমিশন দিয়ে এসব কাজ করান কামরুজ্জামান। ওদের আলাদা একটা কম্পিউটার সেটআপ আছে, সেখানে যখন যেটা দরকার সেটা সে প্রিন্ট করে নেয়। ধরেন ডেট আছে 23 সালের অক্টোবর পর্যন্ত, সেটা 24 সালের রিএজেন্ট চিপস খুলে 23 সালের অক্টোবরটা লাগিয়ে দিবে। তখন সেটআপটা হয়ে যাবে, তখন কোনো সমস্যা সে ডিটেক্ট করতে পারবে না। গেল সপ্তাহে সরবরাহ করা জেনেটিকের মেয়াদ উত্তীর্ণ মালামাল শনিবারও ছিল বিভিন্ন হাসপাতালে। বিএসএমএমইউ বায়োকেমিস্ট্রি বিভাগের ফ্রিজেও পাওয়া গেল সেসব উপকরণ। নবনিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন ব্যবস্থা নেবেন তিনি। তো ডেট এক্সপায়ার্ড রিএজেন্ট দিয়ে আমরা কখনোই ল্যাবে কোনো টেস্ট আমরা অ্যালাউ করি না, করতে পারিও না। এটা দিস ইজ ক্লিয়ার। এখন আমি একটু দেখে নিই, একটু বুঝে নিই বিষয়টা কি, কারণ এটা তো
মানে সে গুরুতর অভিযোগ, এটা তো মানে কি বলে অবহেলা করা যাবে না। বায়োকেমিস্ট ও প্যাথোলজিস্টরা বলছেন মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে প্রকৃত রোগ বা সমস্যা ধরা সম্ভব নয়। ট্রিটমেন্টের জন্য ওটা কোনোভাবে অ্যাকসেপ্টই করতে পারবে না। মানে আপনি যে ধরেন আসলো 10, এইটা কি আসলেই পেশেন্টের ব্লাডকে রিফ্লেক্ট করছে কিনা এটা তো আমরা কোনোভাবেই মানে এটা যে রাইট, এটা যে হতেও পারে এটা 100, এটা 10 আসছে, এটা মানে অ্যাকসেপ্ট করা যাবে না কোনোভাবেই। কোম্পানিটি পণ্য সরবরাহ করে সরকারি ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার, হৃদরোগ ইনস্টিটিউট, ল্যাবরেটরি মেডিসিন সহ অনেক সরকারি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে। এতে অরিজিনালের টাকা পরিশোধ করলেও মাসুল গুনছে সাধারণ মানুষ। দর্শক, ঘটনা নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ, তিনি আছেন স্টুডিওতে। রাসেল, আপনাকে স্বাগত। আচ্ছা রাসেল, যে ঘটনা আপনি দেখালেন এটা তো ধরি আমরা বিএসএসএমইউ যেটা পিজি হসপিটাল নামে পরিচিত, সেই পিজি হসপিটাল তো চিকিৎসকদের উচ্চতর শিক্ষার ডিগ্রি দেওয়া হয়, তারা এখানে প্রশিক্ষণ নেন, এখানে দীর্ঘদিন পড়াশোনা করেন, এগুলো নিয়ে গবেষণা করেন, সেটারই ডিগ্রি দেওয়া হয়। সেই বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা, মানে আমি বিশ্বাস করতে পারছি না। এটা সত্যি আসলেই বিশ্বাস করার মতো নয় যে বাংলাদেশের একমাত্র যারা এই উচ্চতর ডিগ্রি দেন, আসলে যারা বিশেষ করে এমবিবিএস ডিগ্রির পরে, এটি তো বিএসএমইউ আমাদের একমাত্র বিশ্ববিদ্যালয়। এখন যদি অন্য আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, আসলে অতটা কাজে কর্মে চালু হয়নি, আমি এখন পর্যন্ত একমাত্রই ধরছি। তো সেখানে আসলে বিভিন্ন বিভাগে এই ধরনের কাজগুলো করা হচ্ছে। একটি কথা বলে রাখি, যেহেতু বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে প্রত্যেকটা বিভাগের আলাদা ক্ষমতা আছে। যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট তিনি তার মতো করে মালামাল কিনতে পারেন, ভাইরোলজি ডিপার্টমেন্ট তিনি তার মতো করে মালামাল কিনতে পারেন। বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে এই সুযোগটি তারা পান। এটি আসলে সুযোগটি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্যই, যেন আমলাতান্ত্রিক জটিলতায় তাদের পড়তে না হয়। কিন্তু এই ভালোটিকে আবার কোনো কোনো ডিপার্টমেন্ট খারাপভাবে আসলে ব্যবহার করছেন, এটি তার একটি প্রমাণ। যেমন আমরা দেখেছি কয়েকটি, মানে দেখেছি বলবো না, শুধু আমরা খোঁজ নিয়েও দেখেছি কোনো কোনো বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত ছিলেন এই পুরো ঘটনাটার সাথে, এবং তিনি জানতেন যে এখানে মেয়াদ উত্তীর্ণ কিছু কিছু প্রোডাক্ট আসছে। এই পুরো কার্যক্রমে এই কোম্পানিটি বা এর যে মালিক কামরুজ্জামান, ইনি খুবই চতুর লোক, এবং তিনি হয়তো একই সাথে সবগুলো মালামালের রিয়েজেন্টের যে মেয়াদ উত্তীর্ণ এমনটি ইনি সবসময় সরবরাহ করেন তা না। ইনি হয়তো 10টা মেয়াদ উত্তীর্ণ দিচ্ছেন, সেই সাথে 8টা আবার হয়তো ভালো দিচ্ছেন, ভালো খারাপ মিক্স করে উনি এইভাবে মালামালগুলো দিচ্ছেন, এবং সেটি তার অধিক মুনাফা লাভের আশায়। আমরা এখানে দীর্ঘদিন ওনাকে অনুসরণ করেছি। ওনাকে বলতে তার কোম্পানির যে মালামাল নিয়ে যায়, নাহিদ নামে একটি সরবরাহকারী আছে যিনি নিয়ে যান বিএসএমইউতে মালামাল সরবরাহ করে। নাহিদ আরও কয়েকটি জায়গায় ওনার একটি আলাদা কাভার্ড ভ্যানে করে মালামাল নেয়। আমরা এটি কয়েকদিন অনুসন্ধান করেছি। তিনি যে মালগুলো দেন সেখানে তার কোম্পানির অফিসে আমরা দেখেছি, যেখানে হাতে কলমে আমরা প্রমাণ পেয়েছি। আমরা পরিচয় গোপন করে সেখানে গিয়েছিলাম, তার অফিসে কার্যালয়ে অন্য পরিচয় দিয়ে আমরা গিয়েছিলাম সেখানে। আমরা হাতে কলমে দেখেছি যে এখানে রিয়েজেন্টের যে গায়ের যে মোড়কে বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো আসে, একদম সুন্দর লেমিনেটেড পেপারে এক ধরনের মেয়াদ লেখা থাকে, সেটিকে তারা তুলে ফেলছেন। যেহেতু এটার মেয়াদ নেই, সেটিকে তারা তুলে ফেলে তাদের মতো করে আবার তারিখ বসাচ্ছেন। সেগুলো আমরা ধরা পড়েছে আমাদের কাছে। এবং এই যেটি বললাম যে এই হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে, আসলে অন্য যে কয়েকটি হাসপাতালের কথা বলছিলাম, বিভিন্ন হাসপাতালে এগুলো নিচ্ছে। কোথাও কর্তা ব্যক্তিরা জড়িত থাকেন, আবার কোথাও হয়তো কর্মকর্তা বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান জানেন না, কিন্তু যিনি ল্যাবে টেকনিশিয়ান থাকেন ছোট পর্যায়ে, তারা হয়তো এই ঘটনার সাথে জড়িত। একদম পুরো প্রক্রিয়ায় কেউ জড়িত না, তাহলে আসলে এই মালামালগুলো চালানো সম্ভব না। কারণ অনেক সময় মেশিন, এখনকার মেশিনগুলো আপডেটেড থাকে। আপনি যদি মেয়াদ উত্তীর্ণ কোনো প্রোডাক্ট দেন, তাহলে মেশিনটি নিজেই সিগন্যাল দেবে যে এটি মেয়াদ উত্তীর্ণ, এটি আমি নিতে পারছি না। সেই ক্ষেত্রে তারা মেশিনটিকেও ম্যানিপুলেট করে। আসলে এই প্রক্রিয়াটা করতে হলে অবশ্যই জানতে হবে, ল্যাবে যারা আছেন তাদের সহায়তা লাগে। এই সহায়তার মাধ্যমেই আসলে তারা কাজটি করে। আরেকটা বিষয় আমার জানা দরকার, যে সে তো এই বিষয়ে ওষুধগুলো আমদানি করছে, রিয়েজেন্ট আমদানি করে নিয়ে আসছে, তা আমদানি করার সময় কি মেয়াদ উত্তীর্ণ জিনিসই আমদানি করছে, নাকি
মেয়াদ উত্তীর্ণের কাছাকাছি কোনো ডেট যেগুলো সস্তায় পাওয়া যায়, কাছাকাছির ডেট যেগুলো খুবই অল্প কয়েকদিনের মেয়াদ আছে, এই ধরনের পণ্যগুলো সে একই সাথে বড় বাল্ক অ্যামাউন্ট নিয়ে আনছেন যাতে তিনি কম দামে পেতে পারেন। বাল্ক অ্যামাউন্ট আনার কারণে যেটি হয়, এটি তো হয়তো তিনি সরবরাহ করে শেষ করতে পারছেন না, বা এটি সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। আবার এমনও দেখা গেছে যে বাংলাদেশে পৌঁছাতে হয়তো এটির মেয়াদ আর 1 মাস বাকি আছে। ফলে তিনি তার উদ্দেশ্য হচ্ছে কম দামে সে মালটি পাচ্ছেন এবং বেশি দামে সে বিক্রি করতে পারছেন। আরেকটি বিষয় বলে রাখা দরকার, এটি কিন্তু স্বাভাবিক যে দাম হাসপাতালগুলোতে এমনিতে তার চেয়ে বেশি দামে সে এমনিতেই সেখানেও সে ম্যানিপুলেট করছে, হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে কোথাও না জানিয়ে নানানভাবে সে বাংলাদেশের টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে আপনিও ভালো জানেন যে কীভাবে আসলে হয়, সেখানেও সে বাড়তি দাম দিচ্ছে। অর্থাৎ কয়েক গুণ মুনাফা সে আসলে করছে বিগত কয়েক বছর ধরে, এবং এটি বিভিন্ন হাসপাতাল এবং এমনকি অনেক প্রভাবশালী হাসপাতাল বলবো, বা যেসব হাসপাতালে আস্থা আছে মানুষ হয়তো কল্পনাই করতে পারে না যে এমন এই হাসপাতালে গেলে সবচেয়ে ভালো সেবা পাওয়া যায়, সবচেয়ে ভালো সার্ভিস পাওয়া যায়, সিকিউরিটি পাওয়া যায়, এমন অনেক হাসপাতালেও কিন্তু এই মালামাল সরবরাহ করছে। তার মানে বলছেন যে এমনি সে কম দামে নিয়ে আসছে বা নানাভাবে নিয়ে আসছে অনিয়ম করে, যেগুলো অল্প মেয়াদ থাকে এই ধরনের ওষুধ, সেগুলো বিদেশে কিন্তু সে ধ্বংস করে ফেলার জন্য একটা প্রতিষ্ঠান থার্ড পার্টিকে দিয়ে দেওয়া হয় যে তোমরা এগুলো নিয়ে পরিবেশ দূষণ হয় না এমন জায়গায় এগুলোকে নষ্ট করে আসো। সেগুলো আমরা খবর পেয়েছি, সেই জিনিসগুলো এরকম বিভিন্ন অনুন্নত দেশগুলোতে একটা চক্র নিয়ে আসে, হয়তো এরাও ওই ধরনের একটা চক্র হতে পারে। আবার বলছেন যে অনেক লাভের বিনিময়ে এই কাজটা করছে, তার মানে অনেক হর্তাকর্তারাও জড়িত, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে, মোটা অঙ্কের মাসোয়ারা বা তারা পার্সেন্টেজ পাচ্ছে, কমিশন পাচ্ছে, এই কারণে বিষয়টা চুপ আছে। ভয়াবহ ঘটনা। আপনার কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, থাকুন আমাদের সাথে। দর্শক, এত বড় ঘটনা জানাজানির পর তৎপর হয়েছে ঔষধ প্রশাসন, তারা অভিযানও চালিয়েছে, কিন্তু এরপর কি হয়েছে সেটাই জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। মেয়াদোত্তীর্ণ মেডিকেল রিয়েজেন্ট সরবরাহের ঘটনা জানাজানির পর অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কেঁচো খুঁড়তে গিয়ে সাপের সন্ধান পেল তদারকির প্রতিষ্ঠানটি। জানা গেল রিয়েজেন্ট বা মেডিকেল ডিভাইস আমদানির কোনো অনুমোদনই নেই জেনেটিক ও অর্গানিক ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠান দুটির। একই মালিকানার এই প্রতিষ্ঠান ড্রাগ লাইসেন্সের, এমনকি স্টোরের অনুমোদনও নেই। ব্যবহার করা কোল্ড স্টোরেজে তাপমাত্রাও ঠিকমতো নিশ্চিত করা হয় না। এভাবেই বছরের পর বছর রিএজেন্ট রেখে তা হাসপাতালগুলোতে সরবরাহ করত প্রতিষ্ঠানটি। কিন্তু কিভাবে, সেটাই জানার চেষ্টা করব এবার। হাসপাতাল ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ করে আসছিল একই কোম্পানির জেনেটিক ও অর্গানিক নামের দুই প্রতিষ্ঠান। হাতে নাতে নকল স্টিকার সহ ধরা পড়ার পর থেকে সেসব আলামত সরিয়ে ফেলতে থাকে কোম্পানিটি। সিসিটিভির ফুটেজেও মিলেছে তার প্রমাণ। দেখা যাচ্ছে পশ্চিম দিক থেকে জেনেটিকের গাড়িতে কোম্পানির স্টোরে থাকা পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। রিপোর্ট প্রচারের 3 দিন পর বৃহস্পতিবার অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। কোম্পানির স্টোর থেকে মালামাল সরানোর আলামত পাওয়া যায়। সন্ধান পাওয়া যায় বেশ কিছু অনুমোদনহীন মেডিকেল ডিভাইস ও রিএজেন্টের। এছাড়া পণ্যের মান রক্ষায় তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি রাখার কথা বলা হলেও স্টোরের তাপমাত্রা ছিল 14 ডিগ্রি। বেশ কিছু আনরেজিস্টার্ড, যেগুলোতে আসলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নেওয়া হয় নাই এবং বিনা অনুমোদনে এগুলো আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে। মেডিকেল ডিভাইস ও রিএজেন্ট আমদানিতে কোনো ড্রাগ লাইসেন্স দেখাতে পারেনি জেনেটিক। স্টোরেরও কোনো অনুমোদন নেই জেনেটিক বা অর্গানিক ইন্টারন্যাশনালের। প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক নয়, প্রক্রিয়াও জটিল। আমি বলছি, আমি এই অ্যাসোসিয়েশনের, প্লিজ একটা পেপার দেখান। আমি এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। একটা পেপার দেখান। আপনি আমাদের আইবিডি প্রোডাক্ট ইম্পোর্টার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। আপনারা যেটা বলবেন সেটা আইন ইম্পসিবল। তাইলে দেখান, একটা পেপার দেখান।
আপনারা আইন করছেন 2023 সালে, এটার ইমপ্লিমেন্টেশন নতুন আইন করছি 2023 সালে, আপনি জানেন না ইমপ্লিমেন্টেশন পদ্ধতি আমার শিখতে হবে না আপনার কাছ থেকে। গাইডলাইন 16 গাইডলাইন আপনি কোথা থেকে বলেন 23 এর? আপনারা এটাতে এমবার্গো করেন, এয়ারপোর্ট দিয়ে কোনো আইবিডি প্রোডাক্ট ইম্পোর্ট হবে না, করতে হবে উই নো ইট ওয়েল, এবং এটা করা হচ্ছে। আপনারা ওইটা করেন। নেক্সট দিনে যদি বাংলাদেশে এটা অবরোধ না হয়, বাংলাদেশে ইম্পোর্টার স্টেক হোল্ডাররা যদি অবরোধ না করে, তাহলে আমাকে বললেন। অভিযানে অনিয়মের সত্যতা পেলেও ম্যাজিস্ট্রেট না থাকায় সাথে সাথে কোনো ব্যবস্থা নিতে পারেনি অধিদপ্তর। তবে কিছু পণ্য জব্দ করে নিয়ে যায় তারা। 2016 থেকে মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন আছে, যেটা আমাদের গেজেট নোটিফিকেশান আছে, এবং আমাদের নতুন যে আইন 23-এর ওখানে একদমই স্পেসিফিক্যালি চলে আসছে। মহাপরিচালক মহোদয়কে আমরা এটা অবহিত করব, আমরা ফিজিক্যালি অবহিত করব, লিখিত প্রতিবেদন দিয়ে অবহিত করব। হ্যাঁ, তারপর মহাপরিচালক মহোদয় যে সিদ্ধান্ত নেবেন। অবৈধ প্রতিষ্ঠান থেকে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারকে পণ্য না কেনার পরামর্শ দেন তারা। দর্শক, ঘটনা হাতে নাতে ধরা পড়ার পর সাঁড়াশি অভিযানও চলছে, আবার একই সাথে একই অভিযুক্ত প্রতিষ্ঠান সরবরাহ অব্যাহত রেখেছে। দুটোই প্যারালালি চলছে, কিন্তু কিভাবে, এত কিছুর পরও কিভাবে চলছে সেটা জানবো। আবারও যাচ্ছি সহকর্মী রাসেল আহমেদের কাছে। আচ্ছা রাসেল, এই যে দেখলাম যে অভিযান চলছে, তার একই সাথে তার সরবরাহ বন্ধ হয়নি, এখনও চলছে, মানে এত কিছু জানার পরও তার এই প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে, তার খুঁটির জোরটা আসলে কোথায়? মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কেন? এখানে দুটি বিষয়। একটি হচ্ছে বিগত সরকারের সময়, আওয়ামী লীগের সময়ে তার আত্মীয় অর্থাৎ তার চাচা শ্বশুর সাবেক আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন চৌধুরী, তার যেহেতু আত্মীয় এবং সেখানে তার এক ধরনের লিঙ্ক আছে, এবং তাকে ব্যবহার করে সে বিভিন্ন হাসপাতালে এই মালামাল সাপ্লাইয়ের কাজটি সে নেওয়া শুরু করে। বিএসএমএমইউ বলি বা বিভিন্ন জায়গায়। আপনি যে মোতাহার হোসেনের কথা বলেন, উনি কৃষক লীগের নেতা ছিলেন। কৃষক লীগের নেতা ছিলেন, কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন। সাবেক সভাপতি। তার আত্মীয় হচ্ছেন এই কামরুজ্জামান। এই ক্ষমতাটিও তিনি ব্যবহার করেছেন এবং বিভিন্ন জায়গায় অন্য যারা প্রভাবশালী ছিলেন তাদেরকে সে ব্যবহার করছেন। আবার কোথাও কোথাও সে হাসপাতালের যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে কমিশনের বিনিময়ে সে করেছেন। এমন বেশ কয়েকটি ডকুমেন্টও আমরা কিন্তু পেয়েছি যে এই হাসপাতালে তিনি 40% কমিশন দিয়ে মালামাল সরবরাহ করেছেন। সেরকমের কাগজের ডকুমেন্ট আমাদের কাছে আছে। 2023 সালে একটি, যেটি বলছিলাম, একটি প্রভাবশালী হাসপাতাল বা আস্থা করা যায় এরকম একটি হাসপাতালে এই ধরনের কাজটি তিনি করেছেন। এবং এটি আসলে এই, আমি যে হাসপাতালটির হয়তো নাম বলছি না, কিন্তু আমি সেই হাসপাতাল কর্তৃপক্ষকে সেই ডকুমেন্ট সহ সরবরাহ করেছি যে এই অনিয়ম হয়েছে বা হচ্ছে এখনও। ভিডিও ফুটেজ হাতে নাতে কোম্পানির যা যা ধরা পড়েছে সেগুলো আমি সরবরাহ করেছি, কিন্তু আমি আসলে তারাও কেন ব্যবস্থা নিচ্ছে না এটি আমি বলতে পারছি না। আপনি নিশ্চয়ই আসলে বুঝতে পারছেন না, কিন্তু আপনি নাম বলতে পারছেন না কেন? মানে কি তাদেরকে কি নাম বললে কি আপনার কোনো ক্ষতি হবে বা এরকম কিছু, নাকি আরো তথ্য যাচাই বাছাই করতে চান? দুটি বিষয়। ক্ষতির বিষয় আসলে চিন্তা করি না, সাংবাদিকতা আমরা এত ক্ষতি চিন্তা করি না। যেটি মানুষের জন্য উপকারী সেটি করব, সেটি ক্ষতির বিষয় ভবিষ্যতের বিষয়। কিন্তু আমরা আসলে যাচাই বাছাই করছি এটি বিষয়। আরেকটি বলতে পারেন যে একটি আস্থাভাজন প্রতিষ্ঠানকে এখনই মানুষ অনাস্থায় নিয়ে আসুক, সেটিও আমরা চাই না। চাই যে অনিয়মটি দূর হোক। সেজন্যই আসলে একটি উদাহরণ দিয়েছি, এই 2-3টি হাসপাতালের কথা বলে বাকি হাসপাতালগুলোতে যেন ব্যবস্থা নিজেরাই নেয়, সেজন্য আসলে আমরা এখনো বলছি না। কিন্তু যদি তারা ব্যবস্থা না নেন তাহলে হয়তো ভবিষ্যতে আমরা সেই সব রিপোর্টগুলো করব। খুবই রহস্যময় ঘটনা। রাসেল, আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এ তো গেল আগের সরকারের আমলের কথা, কিন্তু নতুন সরকার আসার পরও তাদের তৎপরতা এখনো মাঠে সক্রিয়। কিন্তু কিভাবে, সেটাই জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। অনুমোদন ছাড়া রিএজেন্ট সরবরাহ, মজুত ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে জেনেটিক ট্রেডিং এর নামে মামলা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অনিয়মের ঘটনায় জেনেটিকের রিএজেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে বিএসএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগ। তবে একই হাসপাতালের ভাইরোলজি সহ অন্যান্য বিভাগে এখনও চলছে জেনেটিকের রিএজেন্ট। টেন্ডার আদেশ দেওয়ার অজুহাতে এখনও রিএজেন্ট নিয়ে যাচ্ছে ক্যান্সার হাসপাতাল, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর ফলে কি প্রভাব পড়ছে পুরো চিকিৎসা খাতে, কি বলছেন বিশেষজ্ঞরা, সেটাই জেনে আসি এবার।
হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ নিয়ে অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন তারিখ বসিয়ে রিয়েজেন্ট সরবরাহ করে আসছিল জেনেটিক ট্রেডিং। খবর প্রচারের পর স্টোর থেকে মালামাল সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। বিষয়টি জানাজানির পর ব্যবস্থা নিয়েছে বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগ। জেনেটিক ট্রেডিং এর কাছ থেকে রিয়েজেন্ট কেনা বন্ধের নির্দেশ দেন নতুন চেয়ারম্যান। ল্যাবে থাকা জেনেটিকের সরবরাহ করা মেশিনও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তারা ডেট এক্সপায়ার্ড রিয়েজেন্ট লেভেল তুলে নতুন লেভেল সেখানে লাগিয়ে দিয়ে বিভিন্ন ল্যাবে সাপ্লাই করছে। সাথে সাথে আমি আমার ল্যাবে যে ব্যবস্থাটা আমি নিলাম, আর সেটা হলো যে আমি সাথে সাথে এই জেনেটিকের সমস্ত টেস্টগুলোকে আমি বন্ধ করে দিয়েছি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে 5 বছর 7 বছর 8 বছরের একটা চুক্তি হতে থাকে, দিন শেষে কিন্তু মেশিনটা তারা নিয়ে চলে যাবে, অথবা যে কোনো মুহূর্তে কিন্তু আমি চাইলে তাদের সাথে চুক্তিটা বাতিল করতে পারি যদি আমি দেখি যে না তারা সঠিকভাবে কাজ করছে না। যে ঘটনাটা ঘটেছে এই জেনেটিক কোম্পানিকে নিয়ে, তাদের যে 3টা মেশিন আমার ডিপার্টমেন্টে আছে সেটাও একই রেন্টাল বেসিসে আছে। আমরা তাদের কাছ থেকে রিয়েজেন্ট নিচ্ছি, আর এই মুহূর্তে যেহেতু তাদের এই রিয়েজেন্ট নিয়ে একটা ব্যাপক একটা অভিযোগ এসেছে এবং তারা অলমোস্ট ব্ল্যাকলিস্টেডের একটা পর্যায়ে চলে গেছে, সুতরাং এই অবস্থায় তাদের সাথে আমার আর চুক্তি রাখার কোনোই যুক্তি নাই। আমি এই চুক্তি অলরেডি তাদেরকে বলে দিয়েছি, তোমাদের সাথে আমার আর চুক্তি নাই এবং চুক্তি ভঙ্গ, এবং তোমাদের যা কিছু রিয়েজেন্ট আছে সব নিয়ে যাও। বেশ কয়েক বছর আগে হাসপাতালকে উপহার হিসেবে রোগ পরীক্ষার মেশিন বিনামূল্যে সরবরাহ করে জেনেটিক। উদ্দেশ্য ছিল পরবর্তীতে বছরের পর বছর রিয়েজেন্ট সরবরাহ করা। কোটি টাকার বিনিয়োগ ছাড়া মেশিন পেয়ে তা লুফে নেয় সরকারি বেসরকারি হাসপাতাল। সেভাবেই মেশিন নেয় রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউট। এখানকার ইমিউনোলজি বিভাগে সচল কেবল জেনেটিকের যন্ত্রটি। ল্যাবে সরকারিভাবে অপর একটি মেশিন দেয়া হলেও তা চালু করা হয়নি। লায়াজন এবং লায়াজন এক্সেল দুইটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু দুইটাই একই কোম্পানির। আচ্ছা, এটা আমাদের আগে থেকে আছে। রিসেন্টলি আমরা আর একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি, সেটা এখনও ইনস্টল করা সম্ভব হয়নি। যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি, এই ইনস্ট্রুমেন্টের যে ম্যানুফ্যাকচারার তারাই এর রিয়েজেন্টগুলো ম্যানুফ্যাকচার করে, সেটাই আমাদেরকে ব্যবহার করতে হয়। গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এসব পরীক্ষার একাধিক মেশিন আছে, কিন্তু হাসপাতালটি কেবল ব্যবহার করছে জেনেটিকের মেশিন ও রিয়েজেন্ট। যদিও কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কোল্ড চেইন মেনটেইন না করা, এমনকি লাইসেন্স না থাকার কথাও জানান হাসপাতালের পরিচালক। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। ওষুধ প্রশাসন অধিদপ্তর অভিযানে অনিয়মের প্রমাণ পেলেও ব্যবস্থা নিতে গড়িমসি ছিল শুরু থেকেই। সুযোগ থাকলেও জব্দ করা হয়নি কোম্পানির সিসিটিভির ফুটেজ। দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলা করেছে প্রায় 2 মাস পর। এ নিয়ে তেমন কোনো অগ্রগতিও নেই। এমনকি মামলা চলাকালীন অবাধে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন জেনেটিকের মালিক কামরুজ্জামান। নিয়ম মতো তাদেরকে 2টা ধারায় অপরাধ সংগঠিত হওয়ার কারণে কেন মামলা দেওয়া হবে না শোকজ করা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে। দেন এটা মাননীয় ড্রাগ কোর্টে মামলা দায়ের হয়েছে ঢাকায়। মামলা করেছে সংগঠিত অপরাধের কারণে, সেটা কোর্টে সেটা প্রমাণিত হলে এটা পানিশমেন্টও হবে। এখন আপাত দৃষ্টিতে জিনিসটা দেখা হলো যে তার এখানে এই অপরাধটা চলমান আছে কিনা, এইটাই তো আমরা নিরসন চাই। হ্যাঁ, সেটা নিরসন আমাদের থেকে আরও তৎপর থাকা দরকার। আমাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ওরকম নেই। আমরা বিচার বিভাগ থেকে ম্যাজিস্ট্রেট চাই। আমাদের যখন কোনো আইডেন্টিফাইড কোনো ইস্যু থাকে সুনির্দিষ্ট অভিযানের ক্ষেত্রে, আমরা তাদেরকে ইনভলভ করি, তাদের সহযোগিতা চাই। রোগীর জীবন মৃত্যুর প্রশ্নে তদারকি প্রতিষ্ঠান ও বিভিন্ন হাসপাতালের গা ছাড়া অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, মামলার মতো দীর্ঘ প্রক্রিয়ায় গিয়ে বরং অনিয়মের সুযোগ করে দেয়া হয়েছে। একজন মানুষকে মেরে ফেলা যেমন অপরাধ, অথবা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যেমন অপরাধ, এটা কিন্তু সেই জাতীয় অপরাধ হলো। ফলে এই কাজটি যারা করে তাদেরকে তো ক্রাইম, অর্থাৎ এটাকে আমরা বলবো যে ক্রিমিনাল আদালতে ক্রিমিনাল কোড অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত। এবং প্রথমেই তারা যেসব মালামাল বা রিয়েজেন্ট সাপ্লাই দেয় সেগুলো তো বন্ধ হওয়া উচিত, নিষিদ্ধ হওয়া উচিত, এবং এই পুরো গোষ্ঠীটাকে আইনের আওতায় আনা উচিত।
5 আগস্টের পরের সরকারের আমলেও স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে তেমন কোনো ব্যবস্থা না থাকা হতাশার বলে মন্তব্য করেন তিনি। গত 3 মাসে স্বাস্থ্যসেবা খাতে বা চিকিৎসা খাতে তেমন গুণগত কোনো পরিবর্তন এখনও আমরা লক্ষ্য করতে সমর্থ হইনি। আমাদের প্রত্যাশা ছিল, এখনও প্রত্যাশাটা রয়েছে যে বর্তমানের এই সরকার মানুষের বিশাল সমর্থন নিয়ে যারা ক্ষমতায় এসছে তারা মানুষের জন্য কাজ করবে। যদি আমরা দেশের স্বাস্থ্য খাতকে, চিকিৎসা খাতকে গণ আস্থায় আনতে চাই তাহলে কিন্তু এই কাজটি শুরু করতে হবে দেশের রাষ্ট্রপতিকে দিয়ে। তিনি এই দেশে চিকিৎসা নেবেন, প্রধান উপদেষ্টা পরিষদের সবগুলো সদস্য এখানে চিকিৎসা নেবেন এবং যুগ্ম সচিব থেকে উপরের পদমর্যাদার সমস্ত সরকারি কর্মকর্তারা দেশের চিকিৎসা নেবেন, জনপ্রতিনিধিরা দেশের চিকিৎসা নেবেন। অধিদপ্তরের এমন মামলায় সুফল পাওয়ার নজির নেই বললেই চলে। বছরের পর বছর ধরে চলা এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা দায়মুক্তি পেয়ে যান তদন্তের গাফিলতির কারণে। দর্শক, এই রহস্যময় দুর্নীতির ঘটনা আমাদের আরও কিছু জানার বাকি আছে। আমরা আবারও যাচ্ছি সহকর্মী রাসেল আহমেদের কাছে। আচ্ছা রাসেল, মানে এখনও এটা চলছে, মানে কোনোভাবেই আমি অঙ্ক মিলাতে পারছি না। এর প্রভাবটা কি পড়ছে আসলে? মানে তারা তো নিজেদের দোষ ঢাকার জন্য হয়তো বিষয়টা সামনে আনছেন না, নিজেরা ধরা পড়বেন বলে এরকমই হচ্ছে, এবং রোগীরাও তো হয়রানির শিকার হচ্ছে। আপনি কি মনে করেন? এটি তো সত্যিই একেবারে, এবং প্রভাব এর বড় প্রভাব। আমি যেমন এই রিপোর্টটি করতে গিয়ে অনেক অভিজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে রোগ নির্ণয়ের তো প্রথম শর্তই এটি যদি ভুল হয় তখন তো আসলে রোগীর রোগ নির্ণয় করা যাবে না। এবং আপনি খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু এটি ঘটছে অহরহ। একজন রোগীকে বিভিন্ন জায়গায় টেস্ট করতে বলা হচ্ছে চিকিৎসকরা। এটি কখনো কখনো সত্যি যে তারা হয়তো কমিশনের অভিযোগ আছে, কিন্তু আবার এটিও তো সত্যি যদি চিকিৎসক দেখেন যে তার রোগীর যে উপসর্গ তার সাথে তার প্রাপ্ত রিপোর্টটি মিলছে না, তখন তো তিনি আবার আরেক জায়গায় পাঠাবেন, আরেক জায়গা থেকে টেস্টটি করে নিয়ে আসেন। সেই ঘটনাও ঘটছে। এবং আরেকটি বিষয় দেখেন যে আমাদের এখান থেকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, এবং প্রতিবেশী ভারতে চলে যাচ্ছে। ভারতে গিয়ে দেখা যায় বেশিরভাগ রোগীর ক্ষেত্রে বাংলাদেশে যে টেস্টটি তিনি এখানে করেছেন সেটি ভুল টেস্ট ছিল। টেস্টের রিপোর্ট যেটি এসছে সেটি সত্য নয়, তার ওখানে না পেয়ে মানুষ বাইরে চলে যাচ্ছে, এবং সে কারণে সেখানে গিয়ে আবার নতুন করে টেস্ট করছেন, সেইখানে যে রোগ ধরা পড়ছে সেটি দিয়ে আবার ঠিকই তিনি সেরে যাচ্ছেন। তার মানে কি আমার এখানে রোগটি নির্ণয় হচ্ছে না, নির্ণয়ের গাফিলতিটি এইখানে। এবং এটি তো একটি অন্যতম বড় কারণ যে রিয়েজেন্ট ভুল, রিয়েজেন্ট মেয়াদ উত্তীর্ণ, সে কারণে প্রপারলি তার রোগটি নির্ণয় হচ্ছে না। এই জন্য যারা এই যে তদারক করবে, যাদের দেখভালের দায়িত্ব, তারাও তো এটার শিকার হতে পারেন। তারা তো সেটি যেহেতু জানেন, কখনো আবার কেউ না জানেন বা কেউ সন্দেহ করেন, সে কারণে তাদের পয়সা আছে, নানানভাবে তারা সেটি উপার্জন করেন এবং তারা দেশের বাইরেই চলে যান। তাদের আপনি দেখবেন প্রভাবশালীরা বেশিরভাগই থাইল্যান্ড, ইন্ডিয়া কিংবা সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় গিয়ে তারা চিকিৎসা করেন। কয়জন প্রভাবশালী আছেন যারা বাংলাদেশের এইসব চিকিৎসা ব্যবস্থা আস্থা রাখেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সে তো রাজনৈতিক পরিচয় এতদিন করেছে, সেটা তো বিগত সরকারের আমলে। সেই সরকার তো নেই, সরকার প্রধান দেশ ছেড়ে চলে গেছেন, তাদের কিছু লোকজন হয়তো এখনো আছে। তো এখন তো নতুন সরকার, এই পরিবর্তিত সরকারের আমলেও কি সেই একই রকম সরবরাহ অব্যাহত আছে? আপনি কি বলছেন এসব? পরিবর্তিত সরকারের আমলটি এই এখনো আছে, এটি আরও বেশি হতাশার আসলে। কারণ হচ্ছে রাজনৈতিক সরকারের নানান ধরনের কর্মী লালন পালন করার এক ধরনের ইচ্ছা থাকে বা তাদের সেটি করে থাকেন। এই সরকারে তো সেটি নেই। আমি জানি না কেন আসলে এই সরকারের স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত বিগত 3 মাস তো হলো কোনো ধরনের ব্যবস্থা আমি দেখি না। তদারকি প্রতিষ্ঠান যার দায়িত্ব এটি করা, তারা কেন যেন এখানে গাফিলতি দেখাচ্ছিলেন। এটি আপনি শুরু থেকে যদি খেয়াল করেন, যখন অভিযান হয়েছে তারা সেখানে, আমি সেই অভিযানে তাদের সাথে ছিলাম, আমি বলছি তাদের সামনে যে এই কোম্পানির সিসিটিভির ফুটেজ এখন সংগ্রহ করা হোক, কারণ সিসিটিভির ফুটেজে সব আছে। আমি এখানে এসেছি কিংবা এখানে স্টিকার লাগানো হয়েছে, সব তার প্রত্যেকটা রুমে সিসিটিভি ফুটেজ আছে। যারা অভিযানে গেছেন তারা সেই ফুটেজটি কালেক্ট করেননি, আর ওই কোম্পানি আমাকে ফুটেজ দিবেন না। যেহেতু আমি সাংবাদিক, আমি গণমাধ্যম কর্মী, আমি জোর করে সেটি নিতে পারি না, এটি আমার এখতিয়ার নেই। কিন্তু যারা গেছেন অভিযানে তারা সেটি নিতে পারেন, তাদের জব্দ করার ক্ষমতা আছে, তারা সেটি নেননি। কেন নেননি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অর্থাৎ এখানে একটি যোগসাজশ রয়েছে। তারা সেটি কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি ওই প্রতিষ্ঠানটিকে তারা সিলগালাও করেননি। পরে যদিও তারা আইনের দোহাই দিয়েছেন, তাদের সাথে ম্যাজিস্ট্রেট ছিল না। প্রশ্ন হচ্ছে ম্যাজিস্ট্রেট ছাড়া তাহলে আপনারা গেছেন কেন এরকম একটা অভিযানে, যদি আপনার সেই সক্ষমতা না থাকে? তার মানে এটা তো পরিষ্কার, যেখানে আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বললেন যে এই সিসিটিভি ফুটেজে সব আছে, আমার কাছে আছে, আপনি যেখানে আমি চ্যালেঞ্জ করেছি পর্যন্ত, আমি চ্যালেঞ্জ করেছি, তারা করেন, তার মানে হচ্ছে তাদের লোকজন এটার সাথে জড়িত, সেটা প্রমাণ হয়ে
হয়ে যাবে, এটা হতে পারে, এই জন্য তারা সেটা চাচ্ছেন না। হতে পারে, কারণ আমি সেখানে দাঁড়িয়ে তাদের সামনে চ্যালেঞ্জ করেছি। চোখে দেখা বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিছু অভিযান তো চললো দেখলাম, তারপরেও এই প্রতিষ্ঠানগুলো কিভাবে মালামাল সরবরাহ করছে? এটির ক্ষেত্রে একটি মজার বিষয় আছে। আমরা দেখেছি এটি অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন হাসপাতালে, অবাক করার বিষয়, হাসপাতালগুলোতে, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এইসব কোম্পানিরা বড় অঙ্কের একটি টাকা ইনভেস্ট করেন। এক একটি মেশিনের দাম, অর্থাৎ এক একটি ল্যাবে যে পরীক্ষা করে এক একটি মেশিনের দাম কখনো 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত হয় বা 1 কোটি টাকা হয়। এই মেশিনটি তিনি বিনামূল্যে উপহার দেন। বিনামূল্যে উপহার দেন এই কারণে যে কোনো টেন্ডার প্রক্রিয়া যেতে হচ্ছে না। উপহার তো যে কেউ নিতেই পারে, টেন্ডার প্রক্রিয়া যেতে হলে তাকে মান যাচাইয়ের প্রশ্ন আসবে, এই মেশিনটি নিব কি নিব না, হাসপাতাল কর্তৃপক্ষ সেই সব প্রশ্ন আসবে, কিংবা 10 জন এখানে অংশগ্রহণ করবেন। কিন্তু যদি কেউ উপহার দেন সেখানে আর কেউ আসবে না, মান যাচাইয়ের প্রশ্ন থাকে না। এই কোম্পানিটি করেছে, বিভিন্ন হাসপাতালে মেশিনগুলো উপহার দিয়েছে। কোটি কোটি টাকা দামের মেশিন উপহার দিয়েছে, কোটি টাকার মেশিন সে উপহার দিয়েছে। এইসব মেশিনে আবার শর্ত হচ্ছে যে আসলে এইসব মেশিনে এই কোম্পানি হচ্ছে রিয়াজেন্ট সাপ্লাই দেবেন। অর্থাৎ তিনি 1 কোটি টাকার মেশিন এখন উপহার দিয়েছেন, ভবিষ্যতে 10 বছর অন্তত তিনি কেবল এখানে রিয়াজেন্ট সরবরাহ করে যাবেন। শত কোটি টাকার তিনি রিয়াজেন্ট সরবরাহ করবেন। অর্থাৎ এই প্রাইমারিলি তিনি 10টা হাসপাতালে 10 কোটি টাকা ইনভেস্ট করেছেন, ভবিষ্যতে অন্তত 1000 কোটি টাকা ইনকামের উদ্দেশ্যে। আমরা আশা করব বর্তমান সরকারের তো রাজনৈতিক কোনো প্রভাব নেই, কোথাও দায় দায়িত্ব বা কোথাও জবাবদিহিতা করার ওই ধরনের বাধ্যবাধকতাও নেই। তারা নিশ্চয়ই এই বিষয়টি অনুসন্ধান করবেন এবং ব্যবস্থা নেবেন, সেটা আমরা আশা করতেই পারি। এমনকি যারা এর পেছনে জড়িত তাদের মুখোশ উন্মোচন করবে। আপনি যেটা বলছিলেন যে কয়েকটি হসপিটাল নাম আমি বলছি না, কিন্তু ভবিষ্যতে আপনি আরও তথ্য প্রমাণ নিয়ে তাদের মুখোশ উন্মোচন করবেন। আমরা আশা করব সেই তৎপরতা আপনার অব্যাহত থাকবে। অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, গত পর্বে আমরা দেখেছিলাম 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দিন যত যাচ্ছে ততই খারাপের দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে রাজধানীর মানুষের ঘুম হারামের কারণ হয়েছে ভয়াবহ ডাকাত আতঙ্ক। এছাড়া প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাই, খুনের মতো ঘটনা। অন্যদিকে কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী ও দাগী অপরাধীরা ছাড়া পাওয়ায় বেড়েছে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া। আর পরিস্থিতি চরমে পৌঁছানোর আগে চিহ্নিত অপরাধীদের ধরতে এলাকাভিত্তিক অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে শুধু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন নাগরিকদের সার্বিক সহযোগিতা। অপরদিকে বিশ্লেষকরা বলছেন, পুরনোদের সঙ্গে নতুনদের সমন্বয় না করলে অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণ কঠিন হবে। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।